সংকট নিরসনে নির্বাচনী একমাত্র সমাধান বললেন মির্জা ফখরুল। সতর্কতার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ সালাউদ্দিনের। আমরা এমন কিছু করতে পারি না যেটা ভবিষ্যতের জন্য একটা সাংবিধানিক ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট হয়ে যাবে, জাতির জন্য একটা খারাপ নজির সৃষ্টি হয়ে যাবে। ফেব্রুয়ারি থেকে নির্বাচন পেছানোর সুযোগ নেই জানালেন আইন উপদেষ্টা। ভোট আয়োজনে 4 মিলিয়ন ইউরো সহযোগিতার আশ্বাস ইউর। ডাকসুতে পক্ষপাত করতে সময় বাড়ানোর অভিযোগ ছাত্র শিবিরের, অস্বীকার রিটার্নিং কর্মকর্তার। ছাত্রদল বৈষম্য বিরোধীদের প্যানেল শিগগিরই। মিনি স্টেডিয়ামের নির্মাণ ব্যয় বাড়ল কেন, ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব। উপদেষ্টাকে জড়িয়ে খবর উদ্দেশ্য প্রণোদিত দাবি। এবং হয়রানি করতেই 21 আগস্ট গ্রেনেড মামলায় ফাঁসানো হয় তারেক রহমানকে। চাপ দিয়ে সাক্ষী করা হয় 17 পুলিশ কর্মকর্তাকে, আপিল শুনানিতে দাবি। স্বাগত জানাচ্ছি এখন সন্ধ্যায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন, গালিব ইবনে রিয়াজ। সংকট নিরসনে নির্বাচনই একমাত্র সমাধান বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় চোখের চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নয়, প্রচলিত উপায়ে ভোট চায় বিএনপি। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এর মধ্য দিয়ে দেশে সুস্থ রাজনীতি ফিরে আসবে। এর আগে 13 আগস্ট চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ড যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিয়ার পদ্ধতি কোনো মতে মেনে নেব না, কারণ পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিয়ার পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন, এটা প্রশ্নই উঠতে পারে না। দ্যাটস নট অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে ডাইরেক্ট যে গণতন্ত্রের যে অধিকার আমার, সেই অধিকারটা তো সেখানে দিতে হয়। নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এদিকে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের পাঠানো জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়াকে অসঙ্গতিপূর্ণ উল্লেখ করে তিনি বলেছেন, জুলাই সনদে এমন কিছু করা ঠিক হবে না যা সাংবিধানিকভাবে খারাপ নজির সৃষ্টি করবে। এদিকে এখনই ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার এবং কমিশনকে আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জাওয়াত মাহমুদের প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়নের 8 দফা অঙ্গীকারনামা হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন, যেখানে দলগুলোর মধ্যে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে এমন 84টি প্রস্তাব সন্নিবেশিত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে যে খসড়াকে বলা হচ্ছে তা নিয়ে মঙ্গলবার সকালে গুলশান নিজ বাসভবনে সাংবাদিকদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ খসড়ায় কিছু অসঙ্গতি আছে, সংশোধন করে সেসবে বিএনপি মতামত দিবে বলেও জানান তিনি। সংবিধান এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য পাবে। তার মানে হচ্ছে এটা সংবিধানের উপরে। তো কোনো ডকুমেন্ট, কোনো সমঝোতা দলিল কি সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট হতে পারে? সুতরাং আমরা সবাই বসে এর একটা আইনগত, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া বের করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। তবে আমরা এমন কিছু করতে পারি না যেটা ভবিষ্যতের জন্য একটা সাংবিধানিক ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট হয়ে যাবে, জাতির জন্য একটা খারাপ নজির সৃষ্টি হয়ে যাবে। এ সময় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই। নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই।
যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়তো মাঠের বক্তৃতায় বলছেন, তারা হয়তো এটা নির্বাচনী কৌশল হিসেবে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য হয়তো বলতে পারে। সেটা তাদের বক্তব্য, আমার কোনো মন্তব্য নেই, এটা তাদের স্বাধীনতা আছে কথা বলবে। অন্যদিকে সকালে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই মানুষ আতঙ্কিত হচ্ছে। এখনো মানুষ আতঙ্ক থাকে, এখনো মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে। এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? কেন হবে মহল্লায় মহল্লায়? কেন হবে গ্রামে গ্রামে? আগামী নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান তিনি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে তার থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, দুদক আইন ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা প্রকাশ করেই যাচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে আইন উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল নির্বাচন নিয়ে তৈরি হওয়া এসব শঙ্কা নিয়ে। জবাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানান আইন উপদেষ্টা। জানান, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক কারণেই তারা বক্তব্য রাখছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া, আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। আইন উপদেষ্টা জানান, দুদক সংস্কার, আইন সংস্কার এবং নির্বাচন সংস্কার নিয়ে সংস্কার কমিশনগুলো যে সুপারিশ করেছে সেগুলো আগামী 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। এসব আইন সংস্কারের জন্য আইন মন্ত্রণালয় একজন আইনজীবী নিয়োগ দিয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। আমাদের এখানে সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, আজকে থেকে শুরু করেছেন। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের সঙ্গে কাজ করছে ইইউ। একই সাথে আগামী নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহযোগিতা দেওয়ার কথা জানালেন ইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত জানান, ইসির দায়বদ্ধতা নিশ্চিতে কাজ করবেন তারা। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ থেকে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে তাগিদ দেন ইইউ রাষ্ট্রদূত। এ সময় ভোটার এডুকেশন সহ স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। এছাড়া বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেপ্টেম্বরের মাঝামাঝিতে নির্বাচনের প্রস্তুতি দেখতে প্রতিনিধি দল আসার কথা জানান ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। Specifically, I came today to announce to the
Bangladesh Election Commission, that the European Union will provide a support package in excess of €4 million to help Bangladesh run elections in line with international standards. Here today, I was accompanied not only by the European Union delegation colleagues, but also by the European Partnership for Democracy. And these are our implementing partners. They are electoral experts who will be here to ensure that there is a strong focus on citizen observation in the coming elections. ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হতে আর বাকি একদিন। তবে এখনও প্যানেল চূড়ান্ত করেনি ছাত্রদল। এছাড়া উমামা ও বৈষম্য বিরোধীদের আজ প্যানেল ঘোষণা করার কথা রয়েছে। এদিকে একদিন সময় বাড়ানোই আজও মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেন প্রার্থীরা। তবে শিবিরের অভিযোগ পক্ষপাতিত্ব করতেই এই সময় বাড়ানো হয়েছে। যদিও চিফ রিটার্নিং অফিসার বলছেন কোনো চাপের কারণে নয়, আগ্রহী সবাই যেন নির্বাচনে অংশ নিতে পারে সেজন্যই সময় বাড়ানো হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোয় মঙ্গলবারও সম্ভাব্য প্রার্থীদের ভিড় দেখা গেছে নবাব নওয়াব আলী সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এদিনও ছিল উৎসবমুখর পরিবেশ। তবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার দুপুরে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কাইমের নেতৃত্বে অন্য প্রার্থীরা ফর্ম জমা দিতে এলে এমন মন্তব্য করেন জিএস প্রার্থী SM ফরহাদ। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব, এমন মন্তব্য করে একটি প্রাণবন্ত নির্বাচনের আশা প্রকাশ করেন সাদিক কাইম। পূর্ব পর্যালোচনা ছাড়া কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া, এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিং এ বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর, এটা খুবই দুঃখজনক। আমরা খুবই উদ্বিগ্ন। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আজকে যে একদিন বৃদ্ধি করা হয়েছে, এখানে আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে আলাপ করা হয়নি। চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কোনো চাপ নয়, আগ্রহী সবাই যেন ডাকসু নির্বাচনে অংশ নিতে পারে সেজন্য মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময় একদিন বাড়ানো হয়েছে। সকল ছাত্রছাত্রীদেরকে আমরা ইনক্লুড করি, সেজন্য কমিশন আমরা জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের মূল তফসিলের কোনো ডেটে ব্যত্যয় না ঘটিয়ে আমরা আমাদের জমা এবং বিতরণ একটা দিন বাড়াইলে আমাদের মেজর কোনো ব্যত্যয় হয় না। যেহেতু আমরা আগেও ডিক্লেয়ার দিয়ে রাখছি, এখানে আমরা এই কাজটা আমরা করতে পারি। আমরা কোনো দলীয় চাপ অথবা কোনো কিছু সেটার কারণে আমরা দিই নাই। সোমবারই ছাত্র শিবির, বাগছাস, বাম জোট সহ কয়েকটি সংগঠন প্যানেল ঘোষণা করলেও ছাত্রদল সহ কয়েকটি সংগঠন ঘোষণা করেনি এখনো। ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এখন টিভিকে জানায়, ছাত্রদলের পক্ষ থেকে ফর্ম তোলার বিষয়টি উন্মুক্ত রাখা হয়েছিল। কে কোন পদে ফর্ম কিনেছে সেটি যাচাই বাছাই করেই খুব শিগগিরই ডাকসুর প্যানেল ঘোষণা করা হবে। ফর্ম কেনার ক্ষেত্রে একটা উন্মুক্ত ছিল, সেক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদল সবার জন্য ফর্ম কেনার ক্ষেত্রে স্বাধীনতা রেখেছে। এখন কে কোন পদে ইলেকশন করতে চায় সেগুলোর বিষয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, ইতিমধ্যে তালিকাও প্রস্তুত করা হচ্ছে। আশা করতেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা প্যানেল সহ যাবতীয় বিষয়গুলো আমরা আসলে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে পুরো প্যানেল ঘোষণা করেছে বাম সংগঠনগুলোর নেতৃত্বাধীন প্রতিরোধ পর্ষদ প্যানেল। ঢাবি সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমুল্লার বসু ডাকসুতে তাদের পর্ষদ ব্যাপক ভোটে জয়লাভ করার আশা প্রকাশ করেন। শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তাদের কাছে পেশ করে আমাদের যে লড়াই, সেই লড়াইকে সংহত করবে এবং 9 সেপ্টেম্বর আমরা আশাবাদী, আমরা আত্মবিশ্বাসী যে আমাদের পর্ষদ ব্যাপকভাবে ভোটে জয়লাভ করে আসবে। শেষ দিনে মনোনয়নপত্র বিতরণ শেষে ব্রিফ করেন চিফ রিটার্নিং অফিসার। তিনি জানান, গেল 8 দিনে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে মোট 658টি। বৈধ ছাত্রছাত্রীরা এখান থেকে ফর্ম নিয়েছে, ফর্ম জমা দিয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শেষ হলো ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তহিদুল তারেক। তারেক, এখন পর্যন্ত কতজন ভিপি পদের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, আর ছাত্রদল এবং বৈষম্য বিরোধীদের প্যানেল ঘোষণা কখন হতে পারে, এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা?
রোশন, এখন যে প্রশ্নটি আপনি প্রথমে করেছেন সে বিষয়ে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট কর্তৃপক্ষ বা কিংবা আমি যদি বলি যে ডাকসু নির্বাচনের যে কর্তৃপক্ষ রয়েছে তারা স্পষ্টত কিছু বলেনি। তবে আজকে তারা যে হিসাবটি দিয়েছে আমাদেরকে সেই হিসেবে আজকে যেহেতু সর্বশেষ তারিখ ছিল মনোনয়নপত্র সংগ্রহের, সেই হিসেবে 658টি মনোনয়নপত্র কিন্তু সংগ্রহ করা হয়েছে এবং আজকেই শুধু সংগ্রহ করেছে 93টি। এর বিপরীতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে 106টি। তবে যে বিষয়টি আপনি জিজ্ঞেস করছিলেন যে ছাত্রদলের কোনো প্যানেলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা, এই ক্ষেত্রে আসলে একটি উত্তরটি আমাকে নেতিবাচকে দিতে হচ্ছে, কারণ এই পর্যন্ত কোনো ধরনের এমন কোনো ঘোষণা আমরা শুনতে পাইনি। তবে যে বিষয়টি উল্লেখ করতে চাই যে আজকে শেষ বেলাতে বিকেলবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি হলের ছাত্রদলের সেক্রেটারিরা কিন্তু এসেছিলেন মনোনয়নপত্র সংগ্রহ করতে। সে সময় তারা কথা বলেছে আমাদের যারা সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরা ছিলেন তাদের সাথে। তারা বলছে যেহেতু বিষয়টি উন্মুক্ত রাখা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা এই আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই, আগামী 9 সেপ্টেম্বর কিন্তু এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই বিষয়টি কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তবে আজকের দিনের কাজ এখানে শেষ হয়েছে, কালকে কিন্তু সবশেষ সময় এই মনোনয়নপত্র জমা দেওয়ার। এই ছিল সবশেষ। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ব্যয় বৃদ্ধিকে যৌক্তিক বলে মনে করছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম জানান, জমি অধিগ্রহণ, রেড শিডিউল পরিবর্তন সহ প্রকল্পের নতুন নতুন বিষয়ে যুক্ত হওয়ায় ব্যয় বেড়েছে। বাকিটা জানাবেন আসিফ ইকবাল খান। বাংলাদেশের সব উপজেলাতে মিনি স্টেডিয়াম করার প্রকল্প হাতে নেওয়া হয় বিগত আমলে। ওই প্রকল্পে 131টি স্টেডিয়ামের জন্য প্রথম পর্যায়ে প্রতিটির ব্যয় ধরা হয়েছিল 51 লাখ টাকা। বর্তমানে সেই খরচ 14 কোটি টাকার বেশি। এমন খবর প্রকাশিত হলে তা পরিণত হয় টক অব দ্য টাউনে। এমন খবরের প্রতিবাদ লিপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুটি প্রকল্পের মধ্যকার পার্থক্য তুলে ধরেছে। মঙ্গলবার এ নিয়ে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব জানান, যৌক্তিক কারণেই বেড়েছে প্রকল্প ব্যয়। 53 লাখ টাকাটা আপনার ক্যাটাগরিটা ভিন্ন। প্রথম পর্যায়ে ছিল 51 লাখ, যেখানে আমাদের জমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না। আর এখানে জমি অধিগ্রহণ থেকে অনেকগুলো কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়েছে। এর প্রেক্ষিতে যৌক্তিক কারণেই ব্যয়টা বেড়েছে। মন্ত্রণালয় বলছে, প্রথম পর্যায়ে স্টেডিয়ামগুলো সরকারি খাস জমিতে নির্মিত হয়েছিল। সেগুলোর অবকাঠামো ছিল একতলা প্যাভিলিয়ন, টয়লেট ও মাঠ উন্নয়ন। বিপরীতে বর্তমান প্রকল্পটি হলো দ্বিতীয় পর্যায়ে। এই প্রকল্পের আওতায় 123টি উপজেলা স্টেডিয়াম নির্মিত হচ্ছে, যার প্রতিটি গড় ব্যয় 14 কোটি 20 লাখ টাকা। এই বিপুল ব্যয়ের বৃদ্ধির পেছনে রয়েছে জমি অধিগ্রহণ এবং ব্যাপক অবকাঠামো উন্নয়ন। দ্বিতীয় পর্যায়ে প্রতিটি স্টেডিয়ামে আছে গড়ে 3 কোটি 38 লাখ টাকা ব্যয় জমি অধিগ্রহণ, 3 তলা আধুনিক প্যাভিলিয়ন ভবন, 1000 ধারণ ক্ষমতার 300 ফুট দীর্ঘ গ্যালারি, সীমানা প্রাচীর, ড্রেনেজ ব্যবস্থা, সংযোগ সড়ক এবং সোলার প্যানেল। 2018 শিডিউলে এখানে উল্লেখ করা ছিল অনেকগুলো বিষয়কে কম্পোনেন্ট, যেমন এখানে বাউন্ডারি ছিল না, যেটা বাউন্ডারি না থাকার কারণে বিভিন্ন ধরনের মিসইউজ হচ্ছে, মানুষ গরু ছাগল ইত্যাদিতে। যেভাবে আমরা মাঠকে সাজাচ্ছি, গরু ছাগলের হাট যদি বসানো হয় মাঠের কিন্তু ওই ধরনের স্পেসটা থাকে না। এটার জন্য নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের জন্য বাউন্ডারিকে দেওয়া হয়েছে, এটার জন্য কম্পোনেন্ট যোগ হয়েছে। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যক্তিগত আগ্রহে প্রকল্প পাশ হয়েছে এমন খবরকে উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলছে মন্ত্রণালয়। আর্থসামাজিক অবকাঠামোর যিনি সচিব, তিনি তাকে প্রধান করে 7 সদস্য কমিটিটা পর্যালোচনা করে 65 কোটি টাকা কমিয়ে দেয়। তাতে 1206 কোটি টাকা আসলো। 1271 থেকে 65 কোটি টাকা করলে 1206 কোটি টাকা। এখন মোট ব্যয় এসেছে সেই হিসাবে 2855 কোটি টাকা। এই হলো আমাদের প্ল্যানিং কমিশনেও এটা পর্যালোচনা করে কমিশন করা হয়েছে। এটা কোনো একক কারো চিন্তা থেকে করা হয় নাই। প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় কোনো ব্যক্তিবিশেষের একক প্রভাব বিস্তারের সুযোগ নেই বলেও জানায় মন্ত্রণালয়। 53 লাখ টাকাটা আপনার। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। হয়রানি করতেই তারেক রহমানকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসানো হয় বলে দাবি করেছেন এই মামলায় তার আইনজীবী। এছাড়া ভয় ভীতি দেখিয়ে পুলিশের 17 জন তৎকালীন কর্মকর্তাকে সাক্ষী করা হয় বলেও জানান আইনজীবীরা। বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামিকে হাইকোর্টের খালাস দেওয়ার বিরুদ্ধে আপিল শুনানিতে এসব দাবি করা হয়। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। 2004 সালের 21 আগস্ট
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা রাজনৈতিক সভা সমাবেশের ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা। এ ঘটনায় দুটি মামলা হলেও মামলা দুটোর বিচার নিয়ে প্রশ্ন উঠেছে খোদ বিচার বিভাগেই। 2018 সালে বিচারিক আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ডের রায় দিলেও 5 আগস্টের পর সেই রায় বাতিল করে সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। এরপর মামলার অস্বচ্ছ বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে আসে সাজানো সাক্ষী ও ফাঁসির আসামিদের জোরপূর্বক জবানবন্দি দেওয়ার বিষয়টি। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলার সব আসামিকে খালাসের বিরুদ্ধে তৃতীয় দফায় আপিল শুনানি শুরু হয়। মামলায় দ্রুততার সাথে একাধিক আসামির জবানবন্দি নেয় বিস্ময় প্রকাশ করেন আপিল বিভাগ। শুনানিতে তৎকালীন 17 জন পুলিশ কর্মকর্তাকে চাপ দিয়ে সাক্ষী বানানো হয় বলে দাবি করেন আইনজীবীরা। একজনকে সাক্ষী বানানো হয়েছে, আরেকজনকে আসামি বানানো হয়েছে। যিনি আসামি হতে চেয়েছেন তাকে আসামি না রেখে সাক্ষী করা হয়েছে। অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না। এইভাবে 17 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলার সাক্ষী বানানো হয়েছে। তার মধ্যে টাস্কফোর্স ইন্টেলিজেন্সের যিনি প্রধান ছিলেন তাকেও এই মামলার সাক্ষী করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা জানান, গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ 24 জনের হত্যার বিচার নয়, আওয়ামী সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমানকে হয়রানি করা। এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। বৃহস্পতিবার আপিল বিভাগে ফের এই মামলার শুনানি হবে। এদিন শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। আইন উপদেষ্টার পদত্যাগ এবং জুলাই হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী রোববার সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। জুলাই যোদ্ধা ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যায় অভিযুক্ত এসআই সাজ্জাদকে জামিন দেওয়ার প্রতিবাদে সকাল থেকে দুপুর পর্যন্ত সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পালন করেন জুলাই যোদ্ধা এবং নিহতের পরিবারের সদস্যরা। পরে তারা নতুন কর্মসূচির ঘোষণা দেন। এর আগে সচিবালয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তারা। গণহত্যা মামলার আসামি জামিন পাওয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি এবং যাদের হাত ধরে দোষীরা আইনের ফাঁক ব্যবহার করে জামিনে মুক্ত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। হত্যাকারীদের বিচারের আওতায় আনার রোডম্যাপ না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। গতকালকে টাইমের যে একটা মামলা উঠেছিল সেই মূল মামলা আসামি ফাঁসির আসামি খুনি কিভাবে আপনারা এই জামিন পেল? আমরা 2 দিন পরে সারা বাংলাদেশ থেকে সবাইকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে শহীদ পরিবার আহত থেকে সবাইকে নিয়ে আসবো। এর পদত্যাগ করতে হবে আসিফ নজরুল। প্রোটেক্টিভ এরিয়া সচিবালয় তো আসলে 144 জারি করা থাকে, তারপরও তারা এখানে আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, পুলিশ তারপরে শোনে নাই, এখন আসছে। এখন এই জিনিসটা যদি না বোঝে বা না বোঝানো যায়, এখন তাদের সাথে তো আমি বল প্রয়োগ করতে পারতেছি না। জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে। এক ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। জামিন বা হাইকোর্টের অন্য কোনো সিদ্ধান্তের সাথে তাই আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। হাইকোর্ট উচ্চ আদালত হলেও তার সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয় উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। কালই এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করবে। ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডে একটি কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কোন কোন রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে আর যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? রোশন, পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে বিভিন্ন এলাকা থেকে মানুষজন
আসছেন এবং ময়মনসিংহ শহর অতিক্রম করে যারা বিভিন্ন গন্তব্যে যাবেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। আমরা দেখছি যে দুপুর থেকেই কিন্তু একেবারে ময়মনসিংহ থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যে সমস্ত বাসগুলো ছেড়ে যায় বা যানবাহন ছেড়ে যায় সেগুলো কিন্তু চলাচল করছে না, যার কারণে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহের অন্যতম একটি স্পট পাটগুদাম ব্রিজ মোড়। এখান থেকে মূলত নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যে বাসগুলো চলাচল করে এবং এই বাস স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল করে এবং কিশোরগঞ্জের যে বাসগুলো রয়েছে নেত্রকোনা, হালুয়াঘাট, পূর্বদলা সহ বিভিন্ন এলাকায় যে বাসগুলো চলে সেই বাস স্ট্যান্ডটিতে কিন্তু একেবারে স্থবির হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সড়কের দুটি লেন এবং গোলচত্বর সবগুলো এলাকাতেই কিন্তু যানবাহন দাঁড়িয়ে রয়েছে, ঠাই দাঁড়িয়ে রয়েছে, কোথাও যেতে পারছে না। এখানে পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিছু যানবাহনকে শহরের ভিতর দিকে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু যানবাহন দিয়ে দেওয়ার কারণে কিন্তু সেই রাস্তাগুলোও এখন একেবারে যানজটে স্থবির হয়ে আছে। অর্থাৎ আমরা যদি একটু বলি যে আজকে দুপুরে ময়মনসিংহের যে মাসকান্দা বাস স্ট্যান্ড রয়েছে সেই মাসকান্দা বাস স্ট্যান্ডে ইউনাইটেড পরিবহনের কাউন্টার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। দুপুরের দিকে মোটরসাইকেল যুগে 50 থেকে 60 জন মানুষ এই বাস স্ট্যান্ডে এসে অতর্কিতে হামলা চালায় এবং হামলার কারণে কিন্তু একেবারেই যে ইউনাইটেড পরিবহনের যে কাউন্টার রয়েছে সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন শ্রমিকও আহত হয়েছেন আমরা শুনতে পেরেছি। এবং এর কারণেই কিন্তু পরিবহন শ্রমিকরা সড়কে বিভিন্নভাবে এলোপাতারিভাবে যানবাহন রেখে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে এবং এই বন্ধ করার কারণে কিন্তু দুপুর থেকে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। আমরা দেখেছি যে সন্ধ্যার সময় প্রচুর বৃষ্টি হয়েছে ময়মনসিংহে এবং বাস স্ট্যান্ড বা আশপাশের যারা অপেক্ষা করছিলেন তারা যাত্রীরা কিন্তু বৃষ্টিতে ভিজেও অনেক কষ্ট করেছেন। কিন্তু এখন পর্যন্ত এই যে যানবাহন যে বন্ধ করে দেওয়া হয়েছে সেটি কখন ছেড়ে দেওয়া হবে বা যানবাহন চলাচল কখন শুরু হবে এ বিষয়ে আসলে পুলিশ প্রশাসন থেকে কিছুই বলতে পারছে না। আমরা পরিবহন মালিক সমিতির সাথে কথা বলেছিলাম, মালিক সমিতির লোকজন যেটি জানিয়েছেন যে আসলে কারা হামলা করেছে তারাও এটি জানেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের শনাক্ত করার চেষ্টা করছে এবং ঠিক কখন নাগাদ এটি শুরু হবে এটি কেউই বলতে পারছেন না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের পাটগুদাম বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল বা পরিবহন যে ধর্মঘট চলছে তার সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সিলেটের কোম্পানিগঞ্জের উথমাছড়া এলাকা থেকে প্রায় 2 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজেপি। এছাড়া নো মানস ল্যান্ড থেকে যাতে কেউ পাথর লুট করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে জৈন্তাপুরের রাংপানি থেকে লুট হওয়া 9,500 ঘনফুট পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসিল্যান্ড জানায় নদী তীরবর্তী বাংলা বাজার এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স। এ সময় পাথর ক্রাশার মিল থেকে জব্দ করা হয় প্রায় 9,500 ঘনফুট পাথর। এছাড়াও অভিযানে 35 ট্রাক বালু জব্দ করা হয়। এদিকে ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় আরও 3 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট আটকের সংখ্যা 15 জন। এছাড়া জাফলং এলাকায় প্রকাশ্যে পাথর লুটের অভিযোগে অজ্ঞাত 100 থেকে 150 জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা হয়েছে। ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। মাত্র 6 মাসের ব্যবধানে ট্রাম্প জেলেনস্কির বৈঠকে পুরো ভিন্ন চিত্র দেখা গেল। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে এসে অনেকটাই অপদস্থ হয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট। তবে এবার ট্রাম্পের সঙ্গে বেশ প্রাণবন্ত ও ফলপ্রসূ বৈঠক করেছেন তিনি। স্যুট পরা নিয়েও কটাক্ষের জবাবও দিয়েছেন জেলেনস্কি। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ বন্ধে সব পক্ষের মধ্যেই এক ধরনের পারস্পরিক বোঝাপড়া লক্ষ্য করা গেছে। আরো জানাচ্ছেন তানভীর জনি। I don't have such. I will wear a costume after this war will finish. Yes, maybe something like yours. Yes, maybe something better. এটি গেল ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির প্রথম দফার বৈঠকের দৃশ্য, যেখানে অনেকটা অপদস্থ হয়েছিলেন জেলেনস্কি। এমনকি স্যুট ছাড়া হোয়াইট হাউসে গিয়ে মার্কিন সাংবাদিক ব্রায়ান গ্লেনের তোপের মুখে পড়েন তিনি। তার স্যুট আছে কিনা সে প্রশ্ন শুনতে হয় জেলেনস্কিকে। জবাবে ইউক্রেন প্রেসিডেন্ট জানিয়েছিলেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তিনি স্যুট পরবেন না। এবার সেই ভুল করেননি জেলেনস্কি। স্যুট পরেই হোয়াইট হাউসে উপস্থিত হন তিনি। জেলেনস্কির ডিজাইনার এলভিরা গাসানোভা জানান স্যুটটির নকশায় সামরিক ছোঁয়া আছে।
এ সময় হোয়াইট হাউসে হাসি মুখে তাকে স্বাগত জানান ট্রাম্প। একসঙ্গে ওভাল অফিসে ঢোকেন দুই নেতা। President Zelensky, you look fabulous in that suit. I said the same. Yeah, you look good. বৈঠকে থাকা একই সাংবাদিক এবার জেলেনস্কির পরনে কালো স্যুটের ব্যাপক প্রশংসা করেন। জবাবে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, আগের ঘটনা আমার মনে আছে। এ সময় সাংবাদিক ব্রায়ান গ্লেন তার কাছে ক্ষমা চান। ট্রাম্পও এতে যোগ দিয়ে বলেন, এই সেই ব্যক্তি যে আগেরবার আপনার পোশাক নিয়ে কথা বলেছিলেন। মাত্র 6 মাসের ব্যবধানেই ট্রাম্প জেলেনস্কির বৈঠকে দেখা গেল বিপরীত চিত্র। আগের বৈঠকে হট্টগোল দেখা দিলেও এবার পরিবেশ ছিল অনেকটাই সৌহার্দ্যপূর্ণ। আলোচনা যেন কোনোভাবেই ভেস্তে না যায় সেদিকেই নজর ছিল ইউক্রেনের। আগের বৈঠকে ট্রাম্পকে ধন্যবাদ না দিয়ে চলে যাওয়ায় জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবার বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে উদ্বোধনী বক্তব্যে জেলেনস্কি কমপক্ষে 8 বার ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে। রক্তপাত বন্ধ ও যুদ্ধ অবসানে ট্রাম্পের উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন তিনি। তবে বৈঠকে ট্রাম্পের সঙ্গে উপস্থিত থাকলেও চুপচাপ বসেছিলেন জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও মার্কো রুবিও। ট্রাম্পের সঙ্গে বৈঠকটিকে অসাধারণ বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। এ সময় তিনি জানান, ভূখণ্ড ছাড়ের বিষয়টি তিনি পুতিনের সঙ্গে আলোচনা করে ঠিক করতে চান। এছাড়া ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়েও আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। যদিও ইউক্রেনকে নেটোতে যোগ দেওয়ার শর্ত ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ভূখণ্ডের বিষয়েও কিয়েভকে ছাড় দিতে হবে। বিশেষজ্ঞদের মতে সব পক্ষের মধ্যে গুরুত্ব পেয়েছে যুদ্ধ বন্ধের বিষয়টি। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সব ঠিক হলেও চূড়ান্ত হয়নি কিছুই। Promises of certain guarantees at this point are completely unreliable, given that the Kremlin has repeatedly violated them in the past, and Ukraine is completely right to be very skeptical about any such promises. এদিকে ট্রাম্প জেলেনস্কির বৈঠক ঘিরে আগে থেকেই হোয়াইট হাউসের সাংবাদিকদের ঢল নামে। বৈঠক আয়োজনের অল্প সময়ের নোটিসে হুড়োহুড়ি পড়ে যায় সবার মাঝে। চারপাশে পুলিশের গাড়ির সাইরেন, মোটরসাইকেল ও নিরাপত্তা কর্মীদের ব্যস্ততা বেড়ে যায়। তানভীর জানি, এখন বিশ্ব। স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে। শুধুমাত্র 2024-এর গণ অভ্যুত্থানে স্বেচ্ছাসেবক দলের 24 জন সহকর্মীকে আমরা হারিয়েছি। 24 জন সহকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরো বহু। প্রিয় সহকর্মীবৃন্দ, 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আমরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাহসী নেতা মরহুম শফিউল বারী বাবু সহ অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি। অনেক সহকর্মী বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন। আমি আল্লাহর দরবারে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমার বিশ্বাস এবং দায়িত্বের জায়গা থেকে আমি প্রায় বলে থাকি একটি কথা। বিভিন্ন বক্তব্যে আমি সেই কথাটি তুলে ধরার চেষ্টা করেছি। 1971 সালে বাংলাদেশের 71 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। 2024 সাল 1971 সালে সেই স্বাধীনতা যাতে আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল 2024 সাল। এর বাইরেও আমরা বলতে পারি দেশের 54 বছরের ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গত 54 বছরে, তাদের এই আত্মত্যাগের প্রতিদান সম্ভব নয়, প্রতিদান দেওয়া সম্ভব নয়। এই সকল বীর শহীদদের কাছে আমরা যারা বেঁচে রয়েছি সহ সমগ্র বাংলাদেশ ঋণী।
হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের নৃশংসতম এক ফ্যাসিস্টের পতন এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি। বরং সকল শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সেই শহীদদের রক্তের ঋণ এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই আত্মত্যাগের ঋণ পরিশোধ করার এখন সময়ের দাবি বলে আমি বিশ্বাস করি। স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই ও বোনেরা, দূর গ্রামের যেই ছেলেটি কিংবা যে মেয়েটি যার হয়তো এখনো রাজধানীতেও আসার প্রয়োজন পড়েনি বা আসেনি, কিংবা আমরা শহর অথবা গ্রাম যারা যেখানেই বসবাস করি না কেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের কারণে সমগ্র বিশ্ব এখন, যেমন আজকে আমি আপনাদের সামনে এখানে উপস্থিত আছি তথ্য প্রযুক্তির কারণে, সমগ্র বিশ্ব এখন সবার হাতের মুঠোয়, এবং এর কারণেই জ্ঞান বিজ্ঞানের বলা যায় প্রায় সকল দ্বার উন্মুক্ত, সবার সামনেই বিশ্ব নাগরিক হয়ে ওঠার একটা সুযোগ এবং সম্ভাবনা কিন্তু বিদ্যমান। এবার জানাবো খেলার খবর। সভাপতি হয়ে আসার পর থেকেই ক্রিকেট মাঠের বাইরেও নজরটা অনেক দূর নিয়ে গিয়েছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটে যুক্ত হয়েছে অনেক কিছুই। পাওয়ার হিটিং কোচ, নতুন কিউরেটরের পর নেওয়া হয়েছে দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থাও। নিজের ব্যতিক্রমী পদক্ষেপের অংশ হিসেবে এবার ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বোর্ড সভাপতি, যেখানে লিখিত মতামতের ভিত্তিতে বোর্ডকে মূল্যায়ন করেছেন ক্রিকেটাররা। বাকিটা জানাবেন জুবাইর আহমেদ। খারাপ খেললে কেবল খেলোয়াড় নন, বোর্ডও এর অংশ, এমন মন্তব্যে ক্রিকেটার আর বোর্ডকে যেন এক সুতোয় বাঁধার প্রচেষ্টায় বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়ে ক্রিকেট বোর্ডের টি-20 ইনিংস খেলার কথা বলেছিলেন, সে কথাই যেন রাখছেন নিত্য নতুন সিদ্ধান্ত দিয়ে, যার সবশেষ নজির মঙ্গলবারের বিশেষ শেয়ার অ্যান্ড কেয়ার বৈঠক। ক্রিকেটারদের কথা শোনাই ছিল বৈঠকের মূল লক্ষ্য। ক্রিকেটারদের সঙ্গে লম্বা বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন বোর্ড সভাপতি, জানান ক্রিকেটারদের কাছ থেকেই এবার বোর্ডের পারফরমেন্সের মূল্যায়নের চেষ্টা করছেন তারা, মিলেছে ইতিবাচক সাড়াও। জানালেন ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক উন্নয়নে এখন থেকে নিয়মিত হবে এমন বৈঠক। মাঠে কোচরা যে স্কিলটা ডেভেলপ করে সেটাই ঠিক, সেটাই অল অ্যাবাউট না। এখানে যেমন আমরা জিজ্ঞেস করছি লজিস্টিক এবং যে অ্যাটায়ার, যেমন পিচ কন্ডিশন, প্র্যাকটিস ফেসিলিটিস, তারপরে মেডিকেল, তারপরে তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি, তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে, সাজেশন দিয়েছে সকলে, এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথাও অবস্থান করছি। আমরা প্রত্যেক 3 মাস পর পর এরকম একটা সেশন করব। কেবল আন্তর্জাতিক ক্রিকেট নয়, খেলোয়াড়দের আলাপ ছিল ঘরোয়া ক্রিকেট নিয়েও। পিচের মান, ভেন্যু নিয়ে অভিযোগ ছিল আগে থেকেই। বোর্ড সভাপতির আশ্বাস, দ্রুতই মিলবে সমাধান। ইম্পর্টেন্ট সিনিয়র প্লেয়াররা ডোমেস্টিক ক্রিকেট নিয়ে বলেছে এবং ডিপিএল খেলতে তারা যে বিকেএসপিতে যায় সেটা সমাধানের কথা বলেছে, আমরা সেটা শুনেছি, এবং রেসপেক্টিভ যেই ডিরেক্টর আছে তারা উত্তরও দিয়েছে। তো সবকিছু মিলিয়ে এভরিবডি ওয়াজ ভেরি হ্যাপি। বৈঠকের অন্যতম আলোচিত ব্যক্তি অ্যালেক্স মার্শাল। দেশের ক্রিকেটকে ডোপিং ফিক্সিং এর বিতর্ক থেকে দূরে রাখতে ক্রিকেট বোর্ডের নতুন সংযোজন, আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার। প্রথম দিনেই জানালেন বাংলাদেশের ক্রিকেটকে সুরক্ষিত রাখার মিশনে সর্বোচ্চ সহযোগিতা করতে চান ইংলিশ জেন্টলম্যান মার্শাল। Bangladesh cricket has been at the top table of cricket for a quarter of a century now, and this is the right moment to make sure that whatever event is being watched, the fans believe the sport they are seeing on the field, and the players, the women and the men who play for Bangladesh are correctly protected from all the threats out there. বাংলাদেশ ক্রিকেটে এখন আন্তর্জাতিক সূচির ব্যস্ততা। নেদারল্যান্ড সিরিজ আর এশিয়া কাপ করা নাচ্ছে দরজায়। মাঠের খেলায় ক্রিকেটাররা যখন ব্যস্ত, ঠিক তখন বোর্ডও হয়তো আগামী দিনে ব্যস্ত থাকবে বৈঠকের
আলোচিত বিষয়গুলো নিয়ে। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।